দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানে সংসারের গল্প, দাম্পত্যের আড্ডা। ক্যান্টনমেন্ট বা সেনানিবাসের ভেতরে যারা থাকেন পরিবার পরিজন নিয়ে, তাদের সংসারগুলো কেমন? দূর থেকে আমরা কি ধারণা করতে পারি তাদের জীবনটা কেমন, তাদের সুখ দুঃখ লড়াই সংগ্রামটা কেমন? আবার আমরা দূর থেকে বা ক্যান্টনমেন্টের বাইরে থেকে যা ধারণা করি বা যা বুঝি তার সব কি সত্য? কিছু কিছু ভুল ধারণাও কি আমাদের নেই? এই প্রশ্নটা জনমনে আছে এবং আমার মনে অনেক দিন ধরেই আছে যে সেনানিবাসের মধ্যে যে মানুষগুলো সংসার নিয়ে থাকেন তাদের জীবনটা কেমন, তাদের জীবনের গল্পগুলো কেমন, বিশেষ করে এদের মধ্যে যারা কাজের প্রয়োজনে পার্বত্য এলাকা, দুর্গম এলাকায় চাকরি করেন, জীবনযাপন করেন, তাদের সংসারের গল্পগুলো আসলে কেমন? এসব প্রশ্নের উত্তর জানবার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তার স্ত্রীকে। আমাদের সঙ্গে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত শহীদ আহমেদ এবং তার স্ত্রী তাজনাহার সুলতানাকে। আপনাদের স্বাগত। আপনার ডাকনাম নটু, হ্যাঁ, এটি কি আপনার বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, একেবারেই। এবং নটু নামের সঙ্গে আপনার কি বলে শৈশবের স্মৃতি কি? স্মৃতি নটু নামটার আমি খোঁজ করেছি যে কি কারণে নামটা আমার রাখা হলো। নটু, এটা কেমন না? সেই অ্যাকচুয়ালি দুটো পাওয়া যায়, দুটো কারণ পাওয়া যায়। একটা হলো আমার দাদা আমাকে নটরাজ বলতেন। আচ্ছা, নটরাজ, নটরাজ, সেখান থেকে নটো, নটর থেকে নটু। আচ্ছা আচ্ছা। আর একটা হলো আমি ভয়ানক রকমের দুষ্টু ছিলাম, তো সেখান থেকে নটি। আচ্ছা, নটি থেকে নটু। আচ্ছা, এই দুটো কারণ। আপনার বাবা মা কি চিন্তা করে রাখলেন সেটা জানেন? কখনো জিজ্ঞেস করেছেন? বলতে পারি না, এটা ডাক নাম তো। আচ্ছা, ভালো নাম তো শহীদ রাখা হলো। এইটাও আবার অন্য ব্যাপার ছিল যে আমার জন্ম হয়েছিল ওই মুহররম মাসে। আচ্ছা, তো আমার মার ইচ্ছা ছিল আমার নাম শহীদ রাখা হবে, বাট শহীদ হাসান রাখা হবে। আচ্ছা, কিংবা হোসেন, একটা কিছু, শহীদ হোসেন। তো পরবর্তীতে যেহেতু আমার বাবার নামের পেছনে আহমেদ আছে, আচ্ছা, তো আমার নামটাও আহমেদ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। আপনাদের পরিচয় কিভাবে? বিয়ের আগে না একেবারেই আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে বিয়ে? আসলে আমরা একটু মানে রিলেটিভ আমরা। আচ্ছা আচ্ছা। আমার মা একাই, আমার মার কোনো বোন ছিল না। তো আমার মার বোন, কেমন চাচাতো আমার মায়ের আপন চাচা। আচ্ছা আচ্ছা। তবে আমরা কোনোদিন কেউ কাউকে দেখিনি, বহু বছর দেখিনি, কোনো রকমের যোগাযোগ ছিল না, যেহেতু আমার বাবা সার্ভিস করতেন সিলেটে আর ওরা থাকতো বগুড়া। আর আমার দাদা বাড়ি, নানা বাড়ি সব বগুড়ায়, কিন্তু আমার ওই বাবার চাকরির সুবাদে আপনার বড় সময় কেটেছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা, ঘোড়াশাল, তারপর ফেঞ্চুগঞ্জ সার কারখানা। তারপরে কোনো একভাবে পরিচয়, আবার অনেক দিন পর আমাদের বাসায় আসছে, তারপরে দেখা সাক্ষাৎ, তার সেই থেকে পরিচয়। কিন্তু আমাদের বিয়ে খুব ধুমধাম করে পারিবারিকভাবেই আমাদের বিয়ে। আচ্ছা আচ্ছা। এবং আমরা আজকে যদিও ফোকাস করব ক্যান্টনমেন্টের সংসারটা, কিন্তু আপনি যেখানে বেড়ে উঠেছেন এক ধরনের কলোনি বা একটা অন্যরকম, সেটাও এক ধরনের রেস্ট্রিক্টেড বা খুব শৃঙ্খলিত এক ধরনের জীবনের মধ্যে, সেই জীবনটা কেমন ছিল? খুবই সুন্দর, খুবই সুন্দর, এক কথায় সুন্দর আর কি। তো কোথাও চারিদিকে চা বাগান, মাঝখানে আমাদের বাসস্থান যেটা, সেটাই। কোথাও যাওয়ার ওই গন্ডির মধ্যে বাইরে যাওয়ার সুযোগ না, কোনো সুযোগই কখনো ছিল না। স্কুল, বাসা, এই। এবং তার সঙ্গে অনেকটা মিল কিন্তু ক্যান্টনমেন্টের। হ্যাঁ, এবং ক্যান্টনমেন্টের ভেতরে তো সাধারণ মানুষের এন্ট্রি একটু রেস্ট্রিক্টেড থাকে, যে কারণে দূর থেকে অনেকেই অনেক রকম বোঝে যে আচ্ছা কেমন, বিশেষ করে আর্মি অফিসারদের সংসার সম্পর্কে মানুষের নানা রকমের ধারণা আছে। এই ধারণাটা কিছু কিছু ধরেন মিসপারসেপশনও তৈরি আছে মানুষের মধ্যে। এটা কেন আসলে? আমার ধারণা যে আগে তো সেনাবাহিনীতে আমাদের বাঙালি খুব কমই ছিল। আচ্ছা, বিশেষ করে 1971 সালের আগে বাঙালির পরিমাণ খুব কম ছিল, সংখ্যা খুব কম ছিল। তো তখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের মানুষের উপরে অনেক অত্যাচারও করত। তারা অনেক ওই যে একটা কথা আপনি শুনে থাকবেন, ব্লাডি সিভিলিয়ান, রাইট, এই কথাটা কিন্তু পাকিস্তান আমল থেকে। আচ্ছা, বাংলাদেশের কোনো সেনাবাহিনীর কোনো অফিসার কিংবা কোনো লোক ব্লাডি সিভিলিয়ান বলে না। আচ্ছা, আমরা বলি না।
কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীটা তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তো যেটা বলছিলাম যে স্বাধীনতার আগে যে পরিমাণ অত্যাচার এবং নিপীড়ন হয়েছে, নিপীড়ন এবং একটু নিচু চোখে দেখা বাঙালিকে ছিল, যার জন্যে ক্যান্টনমেন্টের ভেতরের খবরগুলো বাইরে খুব একটা আসতো না, যার জন্যে মানুষ ধারণা করে। কিন্তু এখন কিন্তু আপনার আমার সবারই কেউ না কেউ আত্মীয় স্বজন একজন আর্মিতে আছে, সেটা যে র্যাঙ্কেরই হোক। রাইট। তো আস্তে আস্তে খবরগুলো এখন বের হয়ে আসছে। আগে যেমন আমাদেরকে বলা হতো তোমরা তো সব ফ্রি খাও। রাইট। অ্যাকচুয়ালি সব কিছু ফ্রি, এটা হলো সৈনিকদের জন্য। আচ্ছা, রেশন যেটা সৈনিক এবং আদার র্যাঙ্কসের জন্য। আচ্ছা, ড্রেস থেকে শুরু করে তার বাসস্থান, তার খাওয়া দাওয়া, সমস্ত কিছু গভর্নমেন্টের দায়িত্ব। কিন্তু অফিসাররা একেবারে জুতো থেকে মাথার টুপি পর্যন্ত কিন্তু কেনে। আচ্ছা, নিজের বেতনের রেশন নাই। নো, এটা অনেক আগে একেবারেই কোনো রকম সাবসিডি ছিল না, যার জন্য যে বেতনটা পাওয়া যেত বেতনটা পুরোটাই অলমোস্ট খরচ হয়ে যেত, আমাদের পকেটে কোনো টাকা থাকতো না। আচ্ছা, পরবর্তীতে 1982-83 পরে এটা একটা সাবসিডাইজ রেট করে দেওয়া হলো, যার জন্য আমরা অফিসাররা মানে কিনে খাবেন, বাট একটু ভর্তুকি মূল্যে। আগে রেশন ছিল না ফর অফিসার্স এন্ড আদার র্যাঙ্কসের, এইটা পরবর্তীতে হয়েছে। তো এই যে ভেতরের যে জীবন আমাদের, শুধু খাওয়া থাকা বেতন নয়, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের এটাকে জীবন বলবো যে ইটস এ ওয়ে অফ লাইফ। আচ্ছা, বাইরে একজন সেক্রেটারি চাকরিতে গেল, আপনি একটা সিভিল চাকরিতে গেলেন, যে কোনো একটা কোম্পানিতে চাকরিতে গেলেন, এই চাকরিটাকে চাকরি বলবেন আপনি, কিন্তু যখন সশস্ত্র বাহিনীর কোনো জবে আপনি যাবেন, এটাকে শুধু চাকরি বলা যাবে না, এটা একটা ওয়ে অফ লাইফ। আচ্ছা, একবার প্রথম থেকে তৈরি করে নেওয়া হয় যে এই বাহিনীটার জন্য আমাকে তৈরি করা হয়। আমার সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটবে, আমি কেমন করে উঠবো বসবো, কেমন করে কথা বলবো, কেমন করে খাবো, এটা পর্যন্ত আমাকে ট্রেনিং দিয়ে ব্যাকরণের মধ্যে। হ্যাঁ, তো যার জন্য সবাই মোটামুটি একটা সেম ফ্রিকোয়েন্সিতে চলে আসে। একেবারে সিপাহি থেকে শুরু করে অফিসার পর্যন্ত, জেনারেল পর্যন্ত, আমরা সবাই একটা কমন কোড অফ কন্ডাক্ট ফলো করি। আচ্ছা, এই কোড অফ কন্ডাক্টটা বাইরে নেই। তো যেটা বলছিলাম, আগের থেকে যেহেতু আমাদের এখন অনেক মানুষ আর্মিতে জয়েন করছে বাইরে থেকে, এখন আস্তে আস্তে ভুল ধারণাটা কেটে যাচ্ছে। এবং আপনি কোড অফ কন্ডাক্টের কথা বলছেন ভাবি, তার মানে এই কোড অফ কন্ডাক্ট ফ্যামিলির মধ্যেও, সংসারের মধ্যেও, তার মানে কি আপনি যেহেতু সিভিলিয়ানের, মানে আপনার বাবা অন্য ধরনের চাকরি করতেন, সরকারি চাকরি করতেন, কিন্তু আপনি এসে যুক্ত হলেন একজন সামরিক অফিসারের সংসারে, এখানে কোড অফ কন্ডাক্টটা আলাদা, ফলে এইটা কি ম্যাচ করতে কোনো অসুবিধা হতো শুরুর দিকে? না না, আমার বাবা খুব ডিসিপ্লিন একজন মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, এত ডিসিপ্লিন। এবং ওই ফেঞ্চুগঞ্জে আব্বাদের চাকরিও ওরকম ছিল, ওই সকালে যেতেন ওনারা, 9টা-2টা অফিস ছিল, সরকারি অফিস যেটা, ওই লাইফটাও খুবই ডিসিপ্লিন মধ্যে আমার কাছে। এটা অন্য বাড়ির কথা আমি বলতে পারবো না, আমার বাবা খুব ডিসিপ্লিন ছিল। তারপর আমার মাও খুবই টাইম মতো খাওয়া, টাইম মতো ওঠা, সব কিছু এত টাইমলি আমাদের বাসায় সব চলতো, যার জন্য আমার আর্মিতে আসার পরে আমার ম্যাচ করতে সমস্যা হয়নি। মানে এক ধরনের স্কুলিং আপনার ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল, কখনোই না। তবে এত বাধা ধরা নিয়ম ছিল, আমি সেটি আসতাম একটু পরেই, যে এত নিয়ম কানুনের মধ্যে আসলে অনেক কিছু, মানে আমার হাজবেন্ডের আর কি, তো ওইটা অনেক সময় আমার ভালো লাগতো না। আচ্ছা আচ্ছা, যে কোনো পার্টি হচ্ছে সেখানে ওয়াইফ ছাড়া যেতে পারবে না, যেতেই হবে, আমার বাসায় যত সমস্যাই থাক কিন্তু অ্যাটেন্ড করতে হবে, না হলে তাকে পরদিন তার সিওর কাছে করতে হবে, হ্যাঁ কেন তোমার ওয়াইফকে আনো, এরকম অনেক কিছু যেগুলো আমার ভালো লাগতো না। আচ্ছা আচ্ছা, তো কিন্তু কিছু তো করার নেই। না, তার মানে এই যে খুব অঙ্ক, মানে আপনাদের জীবনটা যেটা বুঝতে এক ধরনের অঙ্কের ব্যাকরণ, অঙ্ক মেনে মেনে সংসার জীবন, এত নিয়ম কানুন মেনে চলা সহজ? কঠিন, কঠিন, খুবই কঠিন। তবে
আর আরেকটা জিনিস বলতে হবে যে আমাদের যে নেচার অফ জব, আমি সকালে বের হয়ে যেতাম সেই পিটিতে, ভোরে 5টার সময় উঠে চলে যেতাম মাঠে, সেখান থেকে হয়তো 1 ঘন্টা পরে কোনো রকমে ফিরে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়িতে রেডি হয়ে কাপড় চোপড় পরে চেঞ্জ করে ইউনিফর্ম পরে, পিটি তো হয় নর্মাল পিটি ড্রেসে, আধা ঘন্টার মধ্যে আমার চেঞ্জ করে আমাকে ইউনিফর্ম পরতে হবে। ইউনিফর্ম পরে আমার অফিসে 7:30টার মধ্যে যেতে হবে। সো একটা দৌড় ঝাঁপ ছিল বাড়িতে। তো এই যে সাপোর্টটা দেওয়া, সেটা আমার ওয়াইফের জন্য খুব কঠিনই ছিল। প্রতিদিন একই রকম, প্রতিদিন একই রকম এবং সারা জীবন একরকম। এবং আরেকটা জিনিস হলো যে সকাল থেকে 2টা পর্যন্ত অফিস ঠিকই, বাসায় এলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট না নিতে 4টার সময় আবার পিটি গ্রাউন্ডে, গেমস গ্রাউন্ডে যেতে হয়। তো অফিসারদের কেন যেতে হয়? অফিসারদের যেতে হয় টু কন্ট্রোল অ্যান্ড ডাইরেক্ট দি লিড দি সোলজার্স। তারা যেটাই করুক সব কিছুর মধ্যমণি হয়ে থাকে একজন অফিসার, লিড দেয়। তো এটা একটা করতে করতে সন্ধ্যার সময় আমি ফিরলাম শ্রান্ত ক্লান্ত, তখন আর কিছু ভালো লাগে না। আবার সন্ধ্যার পরে হয়তো কোনো একটা অনুষ্ঠান আছে, আমাদের যেতে হবে, এখানে বাই অর্ডার যেতে হবে। তখন যদি আমার ওয়াইফকে বলি যে চলো যেতে হবে, নতুন মানুষ যারা, নতুন বিয়ে করে যারা আসে, তাদের জন্য একটু মেনে নেওয়া খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, তাহলে এই রকমের নিয়ম কানুনের মধ্যে ছিলেন। আপনি রিটায়ার্ড করলেন 2000 সালে বোধহয়? আমি 2004 সালে। 20 বছর হয়ে গেল। এখন তো এই বাধা ধরা নিয়ম নাই, তাহলে এখন জীবনটা অন্যরকম? না, এখন ওই নিয়মটা সে একটু ভাঙতে চায়। আচ্ছা, এখন ওইটা আমার ভালো লাগে না। ভালো লাগে না? তার অভ্যস্ত হয়ে গেছেন। ডিসিপ্লিন আচ্ছা আচ্ছা, খুব পছন্দ করি যে হ্যাঁ সবকিছু খুবই পরিপাটি টিপটপ থাকবে। আচ্ছা, তো আমি বলি যে তোমার বিএমএ ট্রেনিং তো খুব কঠিন লাইফ না, কিন্তু সে ওই কঠিন জীবনে আর থাকতে চায় না, ওই ডিসিপ্লিন ওইটা সে চলতে চায় না। সে একদম মানে কি বলবো, খুবই মানে ইচ্ছে মতো ঘুম থেকে উঠে মানে এই খাচ্ছে অগোছালো, তো যেটা মানে ওর সাথে যায় না আর কি, যেগুলো আমি কোনোদিন দেখিনি। কিন্তু ইদানিং সে আর ওই ডিসিপ্লিনেতে থাকতে চায় না। তবে আমি আর অভ্যাস হয়ে গেছে। আপনার অভ্যাসে ওনার মনোজগৎ ফিক্সড হয়ে গেছে যে না, নিয়মের বাইরে যাওয়া যাবে না। নিয়মের বাইরে সে নিয়ম ভাঙতে চায়, আর আমি বলি যে না। মানে কিরকম ভাঙে? ভাঙে হলো এই শব্দ করে খাওয়া, চামচ প্লেট নড়া, মানে অনেক শব্দ করে আর কি। কিন্তু আপনাদের তো অন্যরকম, মানে চামচ দিয়ে খুব নিয়ম কানুন মেনে, এখন এটিকেট এন্ড ম্যানার্স, হাত দিয়ে খাই। হ্যাঁ, এখন সে আমি দেখি সে ইচ্ছাকৃতভাবেই মনে হয় এই কাজটা করে, কিন্তু আর্মিতে তো একদম কোনো মানে শব্দ করা যাবে। এটা আমি আর্মিতে যে শিখিনি, এটা আমি আমার বাসায় শিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা খুবই পরিপাটি ছিলেন, আমি আমার বাসা থেকে শিখছি। তারপরে আর্মিতে যাওয়ার পর, এটা কি আপনাদের শুরুর দিকের বিয়ের পর পরের ছবি নাকি? একদম নতুন, একদম বিয়ের পরে, একদমই নিউ 6 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কোথায়? এটা বান্দরবনে তুলেছিলাম ছবিটা। আপনি যখন বান্দরবনে বিয়ে করেন তখন আপনি কোথায় পোস্টিং? আমি তখন প্রথমে কুমিল্লায় ছিলাম, ওখান থেকে চিটাগংয়ে চলে গেলাম মিলিটারি পুলিশে। আচ্ছা আচ্ছা। মিলিটারি পুলিশে যখন গেলাম তখনকার ছবি এটা। আচ্ছা আচ্ছা। কোথায় জানো? শুভলং? এটা না, এটা ছিল বান্দরবনে। ওখানে অফসোস মেসের একটা অস্থায়ী অফসোস মেস ছিল, সেটা কত আগে সিঁড়িতে 84। কিন্তু আপনি যেই সময় আর্মিতে যোগদান করেন, খুবই টালমাটাল একটা অবস্থা বাংলাদেশের। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন, খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করলেন, জিয়াউর রহমান। ওই সময়টায় এক অস্থির, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সিরিয়াস ক্রুশিয়াল একটা সময়ে আপনি আর্মিতে জয়েন করলেন। ওই সিদ্ধান্তটা কি আপনার নিজের ছিল না বাবা মায়ের? না, সিদ্ধান্ত আমারই ছিল। আচ্ছা আচ্ছা। সিদ্ধান্ত আমারই ছিল। আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে আমি সেনাবাহিনীতে আসবো, আচ্ছা, জয়েন করব। তো সেনাবাহিনীতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আমি 77-এ অ্যাকচুয়ালি আমি মিলিটারি একাডেমিতে গেলাম। তো ততদিনে কিন্তু বাংলাদেশের যে টালমাটাল অবস্থাটা মোটামুটি স্থিতিশীল হয়ে গেছে, অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। তখন সেনাবাহিনীও এক্সপ্যান্ড করছে। ওই সময় জয়েন করেছি। অ্যাকচুয়ালি ওই সময় অত টালমাটাল অবস্থাটা আমি দেখি। আচ্ছা, তখন তো জিয়াউর রহমান অলরেডি তখন ক্ষমতা গ্রহণ করে ফেলেছেন। আমি ছাত্র জীবনে দেখেছি। আচ্ছা,
কিন্তু সেনাবাহিনীতে ঢোকার পরে আর টালমাটাল অবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা। তখন জিয়াউর রহমান সাহেব ছিলেন আমাদের সেনা প্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক, পরে তো উনি প্রেসিডেন্ট হলেন। হ্যাঁ, তো পরবর্তীতে আর কোনো সমস্যা দেখিনি আমরা, অলথ্র আচ্ছা গুড গোয়িং। রাইট, আরো অনেক গল্প হবে, বিশেষ করে আপনার একটা বড় সময় কেটেছে পার্বত্য এলাকায়ও, বলে সেখানে জীবনটা একটু অন্যরকম। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক, কথা বলছি আজকে সেনানিবাসের সংসার নিয়ে। ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবার 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা একটু অন্যরকম একটি দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তার স্ত্রী আছেন। আমরা বুঝবার চেষ্টা করছি যে ক্যান্টনমেন্টের জীবনটা বা ক্যান্টনমেন্টের সংসারগুলো কেমন হয়। আপনি ছাত্র জীবনে খুব ভালো গান গাইতেন, রেডিওতেও গান গাইতেন, জি, কিন্তু এইটা পরে তো আর বোধহয় কন্টিনিউ করতে পারলেন না, মানে আর্মিতে ঢোকার পরে। আমি রেডিওতে গ্রেড বি আর্টিস্ট ছিলাম। আচ্ছা, এবং মানে এটা যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন? হ্যাঁ। আচ্ছা, রাজশাহীতে। টেলিভিশনেও আমি এনলিস্টেড আর্টিস্ট, তো প্রোগ্রামও করেছি অনেকগুলো, এবং রেডিওতে তো রেগুলারই করতাম, প্রতি মাসে 1-2 প্রোগ্রাম থাকতো। কিন্তু সেটা, এই যে আপনার গানের এইটা বোধহয় এটা যশোর ক্যান্টনমেন্টে ছিল, এটা পসিবলি আপনাদের নিজস্ব প্রোগ্রাম, নিজস্ব প্রোগ্রামে আমাদের অফসোস ক্লাবে ছিল। তো আর্মিতে ঢোকার পরে যখন আমি রেডিও প্রোগ্রাম কন্টিনিউ করছিলাম, তখন একটু বাধা এলো, নো ইউ ক্যানট ডু ইট, তোমার সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এ আবার কি কথা, ঠিক গান আছে, গাইতে সিকিউরিটি ক্লিয়ারেন্স, নিয়মের বাইরে তো যাওয়ার উপায় নাই। তো অ্যাপ্লিকেশন করলাম, তো আমাকে একবার পারমিশন দেওয়া হলো যে ওকে তোমাকে এইবার পারমিশন দেওয়া হলো, এরপরে কিন্তু কেস টু কেস বেসিসে তোমাকে আচ্ছা নিতে হবে, পারমিশন নিয়ে করতে হবে। তো প্রতি মাসে এর পারমিশন নিয়ে এটা করা, কন্টিনিউ করা মুশকিল। আর কখন কোথায় থাকি, যখন আমরা এখান থেকে হিলট্র্যাক্সে চলে গেলাম তখন তো আর করার প্রশ্নই ওঠে না, এইভাবে ব্রেকটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের নিজস্ব প্রোগ্রাম তো এরকম, ধরুন ক্যান্টনমেন্টের ভেতরে তো সারা বছরই নানা রকম প্রোগ্রাম লেগে থাকতো, আমাদের নিজস্ব প্রোগ্রাম, সেখানে তো গাইতে পারতেন, ক্লাব নাইট। হ্যাঁ, তার মানে এক ধরনের চর্চার মধ্যে আপনি ছিলেন। এক ধরনের চর্চার মধ্যে ছিলাম, কিন্তু ওই যে প্রথাগতভাবে যে রেডিও টেলিভিশনে করা, সেটা আর হলো না পাবলিক। কিন্তু অবসরে যখন গেলেন তখন তো আবার এই দুনিয়ায় যেতে পারতেন বোধহয়। আমি আবার ফেরার চেষ্টা করছি। ও আচ্ছা, তাই? ও তাহলে এখন আপনি গান চর্চা করছেন, মানে নিজে নিজে করি। এবং আপনার বন্ধু ছিলেন বোধহয় ইউনিভার্সিটিতে এন্ড্রু কিশোর, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, উনি কি আপনাদের ক্লাসমেট ছিলেন? এন্ড্রু অ্যাকচুয়ালি আমার 1 বছরের জুনিয়র। আচ্ছা, আমরা একসাথে শত প্রোগ্রাম করেছি এই সে ক্যাম্পাসে, রাজশাহী ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আচ্ছা আচ্ছা, এবং ঢাকার বাইরেও, মানে ইউনিভার্সিটির বাইরেও করেছে বিভিন্ন জায়গায়, আমরা অনুষ্ঠানে গেছি। হ্যাঁ, ও ঠিক অসুস্থ হওয়ার দিন 15 আগেও আমার অফিসে গেছে, তেজগাঁর অফিসে। আমি একটা প্রাইভেট, তার মানে আপনার সঙ্গে একদম শেষ দিন পর্যন্ত মানে যোগাযোগটা ছিল। ঘনিষ্ঠ সে আমার। আচ্ছা, ও আমার বাড়িতে গেছে, আমি ওর বাড়িতে গেছি অনেকবার। তার মানে আপনি আর্মিতে যাওয়ার পরে এই বন্ধুত্ব বা এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয় না? ওর সাথে বিচ্ছিন্ন হয়নি। ইভেন ও যখন কেবল উঠতি, কেবল গায়ক হিসেবে পরিচিত হচ্ছে ঢাকায়, তখন সে থাকতো ফকিরাপুলে। আচ্ছা, ফকিরাপুলে একটা বাসায় থাকতো, ছোট্ট একটা বাসায়। ওখানে আমি তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে, আমি তখন ব্যাচেলার। আচ্ছা, আমি এসে ওর সাথেই থাকতাম। আচ্ছা, পরে আবার আমরা যখন বিয়ে করলাম তখন ওকেও নিয়ে আসছি ওখানে, আবার বাড়িতে গেছি। আচ্ছা, ওনার পুরো নাম তো এন্ড্রু কিশোর না বোধহয়? ওর অ্যাকচুয়ালি ওর নাম ছিল কিশোর কুমার বাড়ই। কিশোর কুমার বাড়ই। এন্ড্রু আসলো কোথা থেকে? এন্ড্রুটা ওই খ্রিস্টানদের যেটা আছে, যার কাছে দীক্ষা নেয় তারা। আচ্ছা, ওনার নামের অংশ, তার ওই গুরুর নামটা নেয় তারা। আচ্ছা, নরমালি সেই যে ফাদার, যে ফাদারের কাছে তারা ধর্ম পরিবর্তন করে নাম, সেজন্য এন্ড্রু কিশোর কুমার বাড়ই। আচ্ছা আচ্ছা, কিন্তু পরে ওই কিশোর কুমার বাড়ইটা থাকলো না। পরবর্তীতে ওই বাড়ই কথাটা ও নিজেই বাদ দিল এবং কুমার বাদ দিল। কিশোর কুমার সবাই বলতো যে তুই কিশোর কুমারকে নকল করে। আচ্ছা আচ্ছা, তো সে আমাদের চেঞ্জ করে এন্ড্রু কিশোর। আচ্ছা, উনি ক্যাম্পাসে নরমালি কি গাইতেন, মানে কি ধরনের গান গাইতেন? ও মোস্টলি ভারতীয় কিশোর কুমারের গান টান এসবই করতো। এসব গান, তার মানে ওনার সিনেমার গানের প্রতি একটা ন্যাক বোধহয় শুরু থেকেই ছিল।
না, তখন তো সিনেমার আরো অনেক পরে কিছু না, সিনেমার গান করলো প্রথমে বোধহয় সে ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, একটা Right. গান ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব বিখ্যাত গান। ওই গানটা দিয়ে সে পরিচিত হলো। আচ্ছা, এর আগে সে রাজশাহী রেডিওতে সে খুব নামকরা আর্টিস্ট ছিল, আচ্ছা। ওখানকার স্টুডিও রেকর্ড ছিল অনেক, ওখানে সে গান করেছে। তো পরবর্তীতে ঢাকায় তো সেট হয়ে কিন্তু ওনার আব্বা মতো বোধহয় চিকিৎসক ছিলেন, তাই না সম্ভবত? হ্যাঁ, ওরা থাকতেন ওই ক্রিশ্চিয়ান মিশন হসপিটাল যে আছে রাজশাহীতে, ওর ভেতরেই ওদের বাড়ি। কিন্তু উনি চলে গেলেন অন্য লাইনে। আপনার সঙ্গে এডুকেশনে তো অনেক স্মৃতি আছে এবং ওর খুব একটা নেই না? না, ও আচ্ছা সাথে ও তারপর জুয়েলাইজ। আচ্ছা, ও জুয়েলাই যুগে আপনাদের সঙ্গে ছিলেন? হ্যাঁ, জুয়েল দা আবার আমার সাথে খুব ঘনিষ্ঠ। উনি কি রাজশাহী ইউনিভার্সিটি নাকি? না, আচ্ছা ওনার সাথে অন্য একভাবে পরিচয়। আচ্ছা আচ্ছা উনিও তখন কেবল নাম করা হচ্ছেন। আচ্ছা 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 উনি থাকতেন দোলায়ের পাড়। আচ্ছা, দোলাইর পাড়, এই যে যাত্রাবাড়ির কাছে। যাত্রাবাড়িতে। আচ্ছা, তো ওখানে ওনার ওখানে খুব ওঠা বসা হতো। আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল প্রমথ সাহা। আচ্ছা, ওর মিউজিক ডাইরেক্টর ছিল আর কি। ওই জুয়েল দা আমাকে নাম বললেই চিনবে, আচ্ছা, এবং আচ্ছা। খুব ঘনিষ্ঠ আমরা। আচ্ছা আচ্ছা। তো উনি এখন আবার গানে ফিরছেন, মানে ঘরে কি গান গেয়ে আপনার কান টান ঝালাপালা করেন? উনি ফিরছেন না, উনি সবসময় গানেই ছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার সকাল, ওনার বললাম না যে মানুষের মন খারাপ থাকলেও যে গান গেতে পারে। হ্যাঁ, সে না, মন খারাপ থাকলেই তো গান গায়। সারাটা দিন, না মন খারাপ থাকলে অনেক সময় আমাদের মন খারাপ থাকলে কি গান আসবে? সুখে না না, এই যে খুশি দুঃখবোধ বেদনাবোধ থাকলেই নাকি শিল্প হয় ভালো আর কি। ইটস জাস্ট এ ভেন্টিলেশন। ভেন্টিলেশন। সারাদিন গান গায়, ঘরের মধ্যে মানে খালি গলায় না ইনস্ট্রুমেন্ট সহ? সারাদিন হাঁটা চলা করবে বা যেটাই করুক, খালি গলায় গান গায়। মানে কি আপনার বিরক্তির পর্যায়ে চলে যায় মাঝে মধ্যে? যায় না, ওটা সহনীয় হয়ে গেছে। আমি যদি বিরক্তটা প্রকাশ করতাম তাহলে তো গানটাই থেমে যেত। রাইট। এত সুন্দর গান তো গলাতে বের হতো না। রাইট। আমি তাকে শান্তিতে ঘুমাতে দিছি, চলতে দিছি, ফিরতে দিছি। আচ্ছা আচ্ছা। তো কখনো এই যে এত কষ্টের জীবন যখন এসে ঘুমাতো, আমি কোনো দিন, মানুষের হাজবেন্ডরা ছুটির দিনে বাজার করে, কিন্তু আমি কোনোদিন তাকে বলিনি যে বাজারে যাও বা কিছু। 10 বার চিন্তা করে যখন দেখি না হচ্ছে না, তখন হয়তো বলছি। তাহলে বাজার নরমালি কি আপনি করতেন? আমি সব করছি, তার সংসারের যত কিছু। হ্যাঁ, আমি তাকে শান্তিতেই থাকতে দিছি। এখন জানি না সে, কিন্তু আর্মি অফিসারদের নাকি অনেক লোকজন থাকে বাজার টাজার করে। আমি সেই নো, না, এটা একটা ভুল ধারণা। থাকে হচ্ছে যখন আপনি ভেরি সিনিয়র র্যাঙ্কিং অফিসার হয়ে যান, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ন্যাচারালি কিছু অফিসিয়ালি কিছু স্টাফ থাকে বাড়িতে, যেমন ড্রাইভার থাকে, একটা মালি থাকে, একটা বাবুর্চি থাকে। সেটা হলো একটা লেভেলে চলে যাওয়ার পর, আচ্ছা, যেমন ব্রিগেড কমান্ডার আর নেভাব, এর আগে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা যখন সংসারটা শুরু করেন তখন আপনার উপর দিয়ে একটা বড় স্ট্রাগল গেছে। অনেক, পুরাটা। আমি ওকে, ওর জবটাই সে মনোযোগ দিয়ে করুক, এটাই ওকে একটু কি সে করছে। পার্বত্য এলাকায় যখন আপনি ছিলেন তখন কি একসঙ্গে ছিলেন আপনারা? 14 বছর আমরা আলাদা। 14 বছর? হ্যাঁ, নানাভাবে সে হিল ট্র্যাক্সেই তার পোস্টিং বেশি ছিল। আচ্ছা আচ্ছা। তো প্রথমে যখন আমি হিল ট্র্যাক্সে যাই তখন আমি অবিবাহিত, তখন আমি লেফটেন্যান্ট। অনেক বছর ছিল সে। তারপরে নেক্সট টাইম যখন গেলাম তখন সে আমার সঙ্গে ছিল। আমি অনেকবারই বাইরে ছিলাম, শুধু তো হিল ট্র্যাক্সে 14 বছর তা না, মানে ঘুরে ফিরে বিভিন্ন সময় ক্যান্টনমেন্ট ছেড়ে ওকে ছেড়ে আমি থেকে নানাভাবে হিল ট্র্যাক্সে, খাগড়াছড়ি, তারপরে বাবুছড়া, দুইবার করে পোস্টিং হয়তো হিল ট্র্যাক্সে। তার মানে জীবনে একটা বড় সময় আলাদাই থাকতে হয়েছে। আমরা আলাদাই থাকি, 3 সন্তান নিয়ে। 3 সন্তান তো আপনাদের। আমার ভীষণ, মানে এখানে আমি এটা ক্রেডিট দেব, ওকে দিতেই হবে। সেটা হলো আমার ছেলে মেয়েগুলো বাবাকে তো দেখেইনি, খুব কম। বাবা মেহমানের মতো আসে, আচ্ছা, 1 দিন 2 দিন থাকে, খালি ঘুমায়, আবার চলে যায়। তো যার জন্যে ওদের বেড়ে ওঠাতে আর পুরোটাই ওর মায়ের হাতে। এই যে আপনার কি ফুল ফ্যামিলি এখানে? হ্যাঁ, এখানে যে ওই ডান পাশে ওটা আমার বড় ছেলে, তারপরে আমার বৌমা, তারপর ওটা আমার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এই বাম পাশে এটা হলো আমার সবচেয়ে ছোট ছেলে। আচ্ছা, তার মানে আপনার 2 মেয়ে? আমার না, একটাই মেয়ে, এটা তো বৌমা। আমার ছেলের বউ। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ছেলে 2 জন? আমার ছেলে 2 জন। ছেলে 2 জন, আচ্ছা আচ্ছা, ওকে। আর এই যে ছোট 2টা খরগোশের বাচ্চা, আচ্ছা, 2টা আমাদের নাতনি আর নাতি। আচ্ছা, কিন্তু ছেলে মেয়ে সবাই তো বাইরে থাকেন? 3 জনই এখন, তাই না? বড় ছেলে থাকে এখন ইউকেতে,
ও থাকে উইন্ডসরে। ওরা আসলে পড়াশোনা করতেই গেছে, ছোটটা টরন্টোতে গ্র্যাজুয়েশন শেষ করলো, আর বড়টা সেও মাস্টার্স করতেই গেছে। তো বললো আম্মু বাড়ি থেকে মাস্টার্স করে আসছি। আমি তুমি বিয়ে করছো, বউ বাচ্চা নিয়ে যাও। এখন যখন সে ব্যাক করতে চায়, সে থাকতে চায় না, এখন আমি তাকে বাধা দিই যে ছোট ছোট বাচ্চাগুলো ওখানে একটা সুন্দর লাইফ, ওখানেই থাকো, তবে ও থাকতে চায় না। আর মেয়েটা সেও তো কানাডায় ওই মাস্টার্স করতেছে। এখন ওরা সবাই মানে সারা জীবন আপনার চাকরির ব্যস্ততার কারণে আলাদা আলাদা ছিলেন, এই বয়সে এসে এখন একসঙ্গে সবাই থাকতে পারলে ভালো লাগতো নিশ্চয়ই। ভালো লাগতো। ইভেন 2004-এ যখন আমি আর্মি থেকে রিটায়ার করি, তার পরপরই আমি ঢুকে যাই একটা প্রাইভেট ফার্মে। আচ্ছা, প্রাইভেট ফার্মে জব করেছি একেবারে 2022 পর্যন্ত। আচ্ছা, তার মানে আপনি 22 পর্যন্ত একদম অ্যাক্টিভ, মানে ইন সার্ভিস। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্টে যাওয়া আমার বলতে পারেন 2022-এর পর। আচ্ছা আচ্ছা। না, আর্মি অফিসারদের বা আর্মিদের যেটা হয় নরমালি বেশ শক্তপোক্ত থাকতেই রিটায়ারমেন্টে চলে যায়। হ্যাঁ, আমার তাই গিয়েছি। হ্যাঁ, আমি রিটায়ারমেন্টে গেলাম যখন, তখন আমার বয়স 51। তারপর থেকে এই চাকরি করলাম, করে টোরে এখন আর একটু আমার মনে হয় যে ক্ষান্ত দেওয়া দরকার, রাইট, নিজের মতো করে। হ্যাঁ, এখন মনে হয় একটু ইচ্ছা করে, এভাবে তো বসে থাকতে তার ভালো লাগে না। তবে আমার মনে হয় কি সে থাক, ঘরেই থাক, এভাবেই থাক। এত এত সারা জীবন এত কষ্ট গেছে, কষ্ট মনে হচ্ছে থাক। এখন আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বেডরুম। মানে আপনি কি প্রচুর ঘুমান? না না না, আমি প্রচুর ঘুমাই না। আচ্ছা, বাট আমি ঘরের মধ্যেই বই টই গান পড়ি, গাই, গান শুনে, বই পড়ে, মোবাইল গল্প। আচ্ছা আচ্ছা। মোবাইল ফোনে আসক্ত? আমি তো বলি দিই, যখন টেবিলে আসবার মোবাইল আনতে পারবো না, টেবিলে বসলে সবার মোবাইল। এটা ঠিক আসক্তি না, এটা হচ্ছে উইন্ডো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জানলা খোলা, হ্যাঁ, রাইট। তো উইন্ডো খোলা আছে বলেই ওই দিক দিয়ে একটু ভাব বিনিময় হয়। সারাদিন গান শুনে, খেতে বললে দিলে খায়, না হলে দেখা যায় ওখানেই বসে আছে। আপনি এমনিতে কোন ধরনের গান গাইতেন বেশি, বা এখন এই যে বাসায় বসে যে একা একা গান? মোস্টলি গাইতাম আধুনিক গান, নজরুল গীতি গাইতাম। অ্যাকচুয়ালি আমি যখন গান শুরু করি তখন প্রথমে ছিলাম গণসঙ্গীত শিল্পী। আচ্ছা, আমরা উদীচী শিল্পী গোষ্ঠীতে ছিলাম। আচ্ছা, এবং উদীচীর সঙ্গে আমরা মুক্তিযুদ্ধের আগে 25 তারিখ বিকেল পর্যন্ত, 25শে মার্চ বিকেল পর্যন্ত, তার আগে আপনি 1-1.5 বছর যদি ধরেন, একদম উত্তাল সময়, আমরা উত্তাল সময়ে এমন কোনো জায়গা নাই, আমার বাড়ি বগুড়ায়, বগুড়ার এমন কোনো জায়গা নাই, এমন কোনো উপজেলা নাই যেখানে আমরা যাইনি, আমরা গান গাইনি। গান গেয়েছি কিন্তু সব গণসঙ্গীত, মানুষকে উদ্দীপ্ত করেছি। তো এইটা আমার কাছে মনে হয় যে আমি একটা অনেক বড় কাজ করি। রাইট। এবং আরেকটা বিরতিতে যাব, তো আমরা আপনার একটা গানের অংশ শুনতে শুনতে যাই। আপনি কি সেই তারুণ্যের সময়কালের কোনো গণসঙ্গীতের অংশ শোনাবেন আমাদের, নাকি নজরুল? হ্যাঁ, তারুণ্যের গান এই মুহূর্তে কোনটা বলবো? আচ্ছা, 2 লাইন গাই। আচ্ছা, তাহলে ফিরে আসি শুনবো। আপনি একটু সময় চিন্তা করার সময় পাচ্ছেন। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। বিপ্লবেরই রক্ত রাঙা ঝান্ডা ওড়ে আকাশে, সর্বহারা জনতার জিন্দাবাদ বাতাসে, বাতাসে। এই পথে অভ্যুদয়, অভ্যুদয়, মুক্তিলাল সূর্যোদয়, শত ফুল ফুটে রয়, ফুটে রয়। আর ভুলে গেছি, মনে নাই। এটা সেই 69, 70, 71-এ গেছি তো। কিন্তু আপনার গলার বেজ অনেক ভালো, এবং যে কারণেই পরবর্তীতে আপনি কি বলা যায়, নজরুল সঙ্গীত তো অনেক ভালো আপনি গান, এবং আমরা চেষ্টা করবো আজকে একটু শোনার। ওনার যে এই যে গান ঘরে আপনি সারাদিন শোনেন, কিন্তু দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে ওনার কোন গানটা আপনার ভালো লাগে, কোন ধরনের গান? বা আপনাকে ডেডিকেট করে কখনো উনি গান গেয়েছেন? নেভার? সারাদিন গান গাইতো, এখন কত রকমের গান গায়। হ্যাঁ, হয়তো কোনো কারণে হয়তো রাগ করছে বা কিছু, তখন হয়তো কোনো রোমান্টিক গান টান গায় পিছনে, ওগুলো মনে হাঁটে আর গায় পটানোর জন্য।
হ্যাঁ খুশি, মানে আমি যেন হাসি বা আমাকে একটু খুশি করার জন্য, তো ওগুলো আমার কোনো পাত্তা দেন না। সারাদিন গান গায়, জুতার পিতা লাগাইতে লাগাইতেও তো সে গান গায়। আচ্ছা আচ্ছা, বাহ, এটা গানময় জীবন, সঙ্গীতময় জীবন আর কি। হ্যাঁ সেটাই, গান আসলে তো ভেন্টিলেশন, রাইট, ভেন্টিলেশন। আপনি আবেগ বলেন, আনন্দ বলেন, যেটাই বলেন। কোনো টেনশন তো নাই তার। আচ্ছা, ও আমাকে টেনশন দিছে, আমি ওকে কোনো টেনশন। আচ্ছা আচ্ছা, কি ধরনের টেনশন? এই যে তার ছেলে বাচ্চা কাচ্চা 3টাকে নিয়ে ঘর সংসার সমস্ত কিছু, একটা সংসারের যাবতীয় সব, তো কোনো প্রেশার তো সে নেয়নি, সে ওই যে গান গেছে আর চাকরি করছে। ইনফ্যাক্ট আমি ঘরের বাইরে যে পরিমাণ প্রেসারে থাকতাম, আচ্ছা, ঘরে এসে প্রেশার নেওয়ার আর সুযোগ ঘরে ছিল এসে না। আমি প্রেশার আমি আর নিব কি? রাইট, অ্যাকচুয়ালি আমি ওর অবস্থা আর আমার অবস্থাটা হয়েছে এরকম যে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। আচ্ছা, তো আমি ধরেন রাষ্ট্রপতির রোল করছি, ও প্রধানমন্ত্রীর রোল করছে, সমস্ত ক্ষমতা ওর হাতে, এবং ও সরকার চালায়, আমি এর মধ্যে নাক গলাই না, আমি 4টা খেতে পারলেই খুশি ভাই। আমাকে একটু বসার জায়গা দাও, আমাকে একটু শোয়ার জায়গা দাও, আই এম হ্যাপি। সো আমি এই জন্য বলছি যে সে অত্যন্ত গোছানো এবং খুবই ডিসিপ্লিন ফলো করে। পান থেকে চুন খুসলে তো অবস্থা খারাপ। মানে যেটা আপনার হওয়ার কথা ছিল, আপনার হওয়ার কথা ছিল। ছেলে মেয়েদের তো আছেই, আমি নিজেও অ্যাটেনশন হয়ে থাকি বাড়িতে। হ্যাঁ, আপনার প্রথম সন্তান যখন হয় আপনি তখন কোথায়, ওনার পাশে ছিলেন তখন? না না, ওই ইয়েতে এক্সারসাইজ এলাকায় ছিল, আমি একা একা, যেহেতু আমি বাসায় একদম একা, এই কারণে আমাকে সারাদিন বাসায় থাকলেও আমাকে রাতে হাসপাতালেই থাকতে হতো। যে আমাকে তো দেখার কেউ নাই, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নাই। তখন এক্সারসাইজ চলতো, আর্মিতে যে শীতকালীন যে প্রশিক্ষণ যেটা, হ্যাঁ মহড়া, সেটা তো আগে 2 মাস ছিল, এখন মনে হয় একটু কমে আসছে। তো এই 2 মাসের জন্য ওরা বাইরে চলে গেছিল, প্রচন্ড শীত ছিল জানুয়ারি মাসে। তো আমি সারাদিন বাসায় থাকতাম, আবার সন্ধ্যায় হাসপাতালে যেতে থাকতাম সিএমএইচে। আচ্ছা, তারপরে তখন যশোরে আপনারা? হ্যাঁ তখন। আচ্ছা আচ্ছা, তখন অ্যাকচুয়ালি ওই আমাদের অনেক দূরে, সেই ওটার নাম কি, জায়গাটার নাম অনেক দূর, কেশবপুরের কাছাকাছি আমরা একটা এক্সারসাইজ এলাকায় ছিলাম, ওখানে ক্যাম্প করে। তো তখন আমাদের যে ব্রিগেড কমান্ডার ছিলেন, লেট জেনারেল মতিউর রহমান বীর প্রতীক, উনি আমাকে ফেভারটা করেছিলেন যে ওকে, যেহেতু ভাবি একা থাকে বাসায়, কেউ নাই আর, তুমি প্রত্যেক দিন সন্ধ্যায়, তোমার মোটরসাইকেল আছে? হ্যাঁ আছে। তো তুমি ভোরে উঠে চলে যাবা, সারাদিন কাজ টাজ করে সন্ধ্যা রাত যখনই হোক কাম ব্যাক। আচ্ছা, তো আমি আসতে পারতাম। তো একদিন হঠাৎ এরকম খবর পেলাম যে তোমার তাড়াতাড়ি সিএমএইচে যেতে হবে, ভাবিকে ভর্তি করা হয়েছে। তখন এলাম, এসে প্রথমে যে আমাদের ছেলেটা হলো, এবং ছেলে প্রথম হলো, তারপরের লড়াইটা কি আপনি একাই করলেন? তাকে পাশে পেলেন না? না না, পাশে পেল না, বলতে চাকরির জন্য আমি তো ক্যান্টনমেন্টে ফিরে আসলাম। হ্যাঁ, ফিরে আসছেন তো? ফিরে আসছি, তখন তো সকাল বিকাল ডেফিনেটলি। কিন্তু ওই যে চাকরি আমাদের অ্যাকচুয়ালি ইনফ্যান্ট্রি লাইফে, যে আমি পদাতিক বাহিনীর, মেইনলি হলো ইনফ্যান্ট্রি অফিসাররা সময় পায় না, একেবারেই সময় পায় না। সব অফিসার না, কিন্তু এটা কি একদম এটা একটা মজার ছবি। এটা আমার 3টা ছেলে মেয়ে, এটা বগুড়া। এরা কি বয়স বেশি ব্যবধান না বোধহয় এদের মধ্যে? না, বড়টা থেকে ওর 9 বছরের, মেয়েটাও 9 বছর পর। আচ্ছা আচ্ছা, আর ওরা 2জন 2 বছরের। আচ্ছা আচ্ছা, মেয়েটার পরে ছোটটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বড়টার 9 বছরের ছোট আমার মেয়েটা। ছেলেমেয়েরা কি আপনাদের এই যে গান বা আপনার যে পেশা, এগুলোকে পছন্দ করে নাকি তারা তাদের মতো? ডেফিনেটলি পছন্দ করে। তো আমার ছেলেদের মধ্যে বড় ছেলে গান টান করে না, আচ্ছা, কিন্তু মেয়ে নাচে, আচ্ছা, খুব ভালো নাচে সে। আচ্ছা আচ্ছা, আমার নিজস্ব একটা পেজও আছে, এবং সে অনেক নাচ, আচ্ছা, মানে ওর একটা পেজ আছে যে ভাইরাল হলো, নয়দামানটা। নয়দামান, হ্যাঁ, আইলারে নয়দামান, ওটা আমার মেয়ে। ওটা আমার মেয়ে। আরে তাই নাকি? তো ওই মেয়েটা নাচ করে, আর ছোট ছেলেটা গিটার বাজায়। আচ্ছা আচ্ছা, ভালো গিটার বাজায়। আর বড়টা খুব ভালো। এই যে আমার মেয়ে, এটা। আচ্ছা, তো এটা কি দেশের বাইরে কোথাও? এটা মানে পোশাকে মনে হচ্ছে টার্কিতে। আচ্ছা আচ্ছা। আপনারা এই ব্যস্ততার মধ্যে ঘোরাঘুরি সময় পেতেন কি আসলে চাকরি জীবনে?
সে খুব ঘুরতে পছন্দ করে আমি তো ভীষণ। প্রতি বছর একবার না একবার সামহার আই হ্যাভ টু গো। মানে চাকরি থাকা অবস্থায়, চাকরি থাকা অবস্থায় পেতাম না। মানে অবসরে যাওয়ার পরে? হ্যাঁ, যখন আর্মি থেকে রিটায়ার করলাম তখন থেকে অলমোস্ট প্রায় প্রতি বছরই আমরা এদিক সেদিক যাই। সে ঘুরতে খুব পছন্দ করে, রাস্তায় রাস্তায় হাঁটতেও পছন্দ করে, রাস্তার স্ট্রিট ফুড গুলো খেতে সে খুব পছন্দ করে। কিন্তু এটা হওয়ার কথা না, আর্মি অফিসাররা স্ট্রিট ফুড খায়, সারা জীবন তো এক ধরনের স্ট্রিক্ট না। সে আর্মিতে কি ভুল করেই গেল নাকি? ও আর্মির ইয়ের সাথে তার মিলে না। ইনফ্যাক্ট ওই একটু বয়স হওয়ার পরে আমি আর্মিতে গেছি তো, আফটার গ্রাজুয়েশন, ততদিনে আমার হাড্ডি শক্ত হয়ে গেছে। তো আমাকে আর সহজে বাঁকাতে পারেনি। সো আগের কিছু অভ্যেস আমার রয়েই গেছে, কিছুটা বোহেমিয়ান, কিছুটা এলোমেলো, এটাকে আমাকে আর ঠিক করতে পারলো না। এখন তো সম্ভবই না। এখন তো সম্ভব। এখন আপনি ঘুম থেকে ওঠেন কখন? এখন যদি বলেন যে এখন কোনো রকম ডিসিপ্লিন নাই আমার। আচ্ছা আচ্ছা। কোনোদিন 8টায়, কোনোদিন 9টায়, কোনোদিন 11টায়। আচ্ছা আচ্ছা। কোনোদিন ভোরে 5টায় উঠে বসে থাকি, ঠিক ঠিকানা নাই। এখন জীবনটা নিজের মতো করে এনজয় করার চেষ্টা করা আর কি। আসলেই সময় পাস করছে। রাইট। আরেকটা বিরতি নিয়ে আসছে, আরো গল্প আছে। দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প। এবং আজকে আমরা কথা বলছি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল শহীদ আহমেদ এবং তার স্ত্রী আমাদের সঙ্গে আছেন তাজনাহার সুলতানা। আপনাদের বাসায় এখন 2টি সুন্দর বিড়াল আছে এবং একটি বিড়াল আমি দেখেছি, মানে বাঘের মতো। আমরা একটু বিড়ালটা দেখতে পারি? এটা একদম ওর তো বাঘের মতো। এবং এই 2টি বিড়াল, এবং এরা সারাক্ষণ আপনাদের, আমি যেটা দেখলাম যে আপনাদের সঙ্গেই থাকে, এবং সম্ভবত কোনো একটা বিড়াল আপনার কণ্ঠস্বর চেনে, এবং আপনি যখন কলিং বেল দেন দরজায়, এই যে এটা বোধহয় আপনাকে বোঝে। এই হচ্ছে একটা টার্কিশ বিড়াল। আচ্ছা। ও আবার আমার ভক্ত। আচ্ছা। আর ওই যে বাঘের মতো যেটা, ওটা আবার মা ভক্ত। আচ্ছা। ওর সাথে শোবে, ও যেখানে যাবে পিছনে পিছনে এডিসির মতো হাঁটতে থাকবে। এবং এই এদের মধ্যে কিছু অলৌকিক ব্যাপার আছে। লাইক আমি নিচে এসে গাড়ি আমার থামলো, আমি বাসায় যাচ্ছি, ও গভীর ঘুমে থাকলেও কেমন করে যেন বুঝতে পারে যে আমি যাচ্ছি। আচ্ছা। তো ঠিক ঘুম থেকে উঠে এসে দরজার কাছে বসে থাকবে। এবং মানে লিফটটা যখন টুং করে বাজে তখন সে অস্থির হয়ে যায়, তারপরে দরজা খুললেই মিউ মিউ করে গায়ের উপর চলে আসে। কি যেন বলতে চায়, পায়ের সাথে অদ্ভুত ব্যাপার। মানে এই যে প্রাণীদের সঙ্গে মানুষের একটা মানে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়, এবং ওরা বুঝতে পারে, কথা বোঝে। আমার তো মনে হয় যে ওরা, আমি বলি তো যে কোন ভাষায় যে কথা বলবো, এই মনে হয় সব কথা যদি কখনো বলে ওকে একটু ধরো, তো ওই ধরো কথাটা সে ওরা খুব ভালো বোঝে, তখন দৌড় দেয়। মানে ধরো তো বলে, অনেক সময় বলে যে ওকে একটু ধরো, যে একটু হয়তো গাটা মুছে দিব, বা তখন ওই ধরো কথাটা খুব বোঝে, ওরা অভ্যস্ত হয়ে গেছে, খাটের নিচে চলে যায়। এইটাকে পেলেন কোথায়? এটাকে কি আমার বড় ছেলে কিনে নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। এটাকে আর আমি ওই যে ওইটা বাঘের মতো যেটা হ্যাঁ মিও, ওইটা, আর এটা মোটু। আচ্ছা। ও মিও এর মোটু। হ্যাঁ। আচ্ছা। ওকে আমি ওই গুলশান ওকে কেউ একটা নিয়ে আসছে পাখির খাঁচায় করে বিক্রি করতে আর কি। আচ্ছা। তো একদম ছোট অবস্থায়, একদম এতটুকু, 1 মাস মনে হয় বয়সটার সময়। তখন ওকে ওই ছেলেটার কাছ থেকে 1000 টাকা দিয়ে ওকে মুড়ির ঠোঙ্গার মধ্যে বসায় তারপর বাসায় নিয়ে আসছিল। আচ্ছা। সেই থেকে এটার বয়স তো 10 বছর হয়েই গেছে। 10 বছর হয়ে গেছে, এবং ও তো একদম খুব মরণাপন্ন অবস্থা হয়েছিল, ডাক্তারের কাছে নিয়েছিলেন বোধহয়। ডাক্তার বলছে বাঁচবে না, কিন্তু অতি আদর যত্নে বেঁচে আছে। কিন্তু ওরা এমনিতে ঘরের মধ্যে নোংরা করে না? না, ঘরে নোংরা করে না, কিন্তু খুব যখন ঠান্ডা, মানে প্রচন্ড শীতে ওরা ওই কন্ট্রোল করতে পারে না, তখন হয়তো ঘর, অনেকে যেটা বলেন যে ঘরে বাচ্চা টাচ্চা থাকলে বিড়াল রাখা রিস্কি টিস্কি, আর আসলে কি আমাদের কোনোদিন ওরা কখনো আমাদের খাবারেও কখনো মুখ দেয় না। তারপরে আমার বাসায় 2টা ছোট্ট বাচ্চা ছিল, বরং ওরা যদি ওকে ধরতেও যেত, ও চুপ করে থাকতো, ওকে ধরতে দিত ওরা। আচ্ছা। বিড়াল 2টা। আর কখনো যে আঁচড় দেওয়া বা কোনো কিছু এই ধরনের কোনো কিছুই, ওর যত খেলাধুলা আমার সাথে, আমার মেয়ের সাথে,
আমার ছেলেদের সাথে, কিন্তু বাইরের কাউকে দেখলে ওরা এমনি কোনো গেস্টে গেলে কাছে যায়? হ্যাঁ, ও আবার এটাও আমি বুঝি না যে ওদের কাকে ভালো লাগে আর কাকে ভালো লাগে না, এটা আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা। কখনো দেখা যায় কেউ আসলে দৌড় দিয়ে যায়, আবার কখনো দেখা যায় লুকায় পড়ে, এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, এটা ওদের সাইকোলজিতে আমরা বুঝবো না আসলে। একদমই আসে না, কিছু মানুষ আছে গেলে একদমই আসে না। আচ্ছা আচ্ছা। কিন্তু আবার কিছু মানুষকে খুব পছন্দ করে। ওরা দুজন এখন আপনাদের ফ্যামিলির অংশ আসলে, আপনাদের পরিবারের সদস্য। ওদের ছাড়া অনেকে বিড়াল পছন্দ করে না। দুজন চলে আসেন, ওরা দুজন তো বাসায় একা। হ্যাঁ, ওই যে আমার মেয়ে আছে। ও মেয়ে আছে, কিন্তু নরমালি একা থাকতে পারে। আচ্ছা আচ্ছা। সারা বাড়ি খোলা। ওটা ডিসিপ্লিন। এই তো দুজন একসঙ্গে, দুজন বসে আছে খাবার খাবে। এটা হলো এত মানে ওর ডিসিপ্লিন অন্যরকম, এই যে বাঘের মতো যেটা। আচ্ছা আচ্ছা। ভীষণ মানে খুবই মুডি এটা। আচ্ছা আচ্ছা। ওইটা একটু চঞ্চল। আচ্ছা, খুবই মুডি। হ্যাঁ, এটা চঞ্চল। আপনাদের ফ্যামিলির রুবি ভাই মানে সবচেয়ে সুন্দর জিনিসটা কি আপনাদের সংসারের? আমাদের সংসারে সবই সুন্দর, আমি কোনটা আলাদা করে বলবো? একটা জিনিস, আমরা খুব সিম্পল লিভিং। আচ্ছা, আমাদের মানে চাহিদাটাকে নিয়ন্ত্রণে রাখা। চাহিদাকে নিয়ন্ত্রণে রাখি এবং আমরা খুব সিম্পল খাই, সিম্পল থাকি। আচ্ছা। যখন আমি প্রথমে চাকরিতে ঢুকি তখন তো বেতন খুবই কম ছিল। যখন আমরা বিয়ে করি তখন আমার বেতন ছিল মাত্র 1100 টাকা। আচ্ছা। এবং তবে ওই সময় 1100 টাকা একদম কমও না। 1100 না, নট এট অল বেশি। আচ্ছা। ওই যে জুতা কিনতে হতো, ইউনিফর্ম কিনতে হতো। হ্যাঁ, আমি যেটা বলি যে তখন ওই 1100 টাকা 1200 টাকা এবং প্লাস এটা সেটা অ্যালাউন্স মিলা হয়তো আরো 300 টাকা পেতাম। ধরুন 1400-1500 টাকা। এটা দিয়েও আমাদের যেভাবে চলেছে, তারপরে আমার পরবর্তীতে টাকা পয়সা হয়েছে, প্রাইভেট কোম্পানিতে কাজ করে বেশ কিছু বেতনও পেতাম বেশি। তখনও আমাদের কিন্তু সেই একই লাইফস্টাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা মানে বিলাসিতাটা, সিম্পল লিভিংটা পছন্দ করি। তো যার জন্য আমাদের বাসায় আমি তো মনে করি শান্তি আছে। বাহ। আমরা এই জন্য তো তার বাড়ি খুব পছন্দের, বাসা থেকে বের হয় না, তো কোথাও যায় না। সবাই কত জায়গায় যায়, খেলতে যায়, কিন্তু সে ঘরেই থাকে। কিন্তু আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হতো? ঝগড়া তো মিনিটে মিনিটে এখন হয়। এখন তো হয়, ওই যে এখন হলো ওইটা নিয়ে হয়। এখন না, গান নিয়ে আমি কখনো তো। আচ্ছা, ও গান ছাড়া? হ্যাঁ, ওই যে একটু অগোছালো তো ওইটা নিয়ে লাগে আমাদের সাথে, আর কিছু নিয়ে লাগে না। আমরা অনেক গল্প করলাম তো, এই অনুষ্ঠানে খুব কমন প্রশ্ন যেটা করি সব দম্পতিকে, যে আপনাদের বিয়ের বয়স কত হলো? 4 যুগ? 41 ইয়ার্স। 41 ইয়ার্স। 40 বছর 41 বছর এই মানুষের সঙ্গে কাটিয়ে দিলেন, কিভাবে সম্ভব হলো এটা? জানি না, কি এখনো মনে হয় যে আমার তো নিজেরই বিশ্বাস হয় না। সেটাই না, 40 বছর কিভাবে কাটলো, কিভাবে গেল? এবং একই ছাদের নিচে দুজন মানুষ এই যে বছর পর বছর থাকে, কি করে? কি জানি আমি এটা। রসায়নটা আমি মনে করি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, যেটা একে অপরকে রেসপেক্ট করতে হবে। যদিও আমরা সবসময় মেনটেন করতে পারি না, যার জন্য ঝগড়াঝাটি লাগে। ঝগড়াঝাটিটা হচ্ছে বলা যায় যে অনেকটা ইয়ে করা, যে একটা অসুখ হয়েছে, আপনি ওষুধ খেলেন, ওষুধ খেয়ে অসুখটাকে সারালেন। তো এটা ঝগড়াঝাটির একটা ওষুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ওষুধ না খেলে ঝগড়াঝাটি তো অনেক রকমের হয়। ইটস আ পার্ট অফ লাইফ। তো ঝগড়াঝাটি, তো আমি যখন রেগে যাই সে কোনো কথা বলে না কখনো। এটা একটা ভালো কৌশল। হ্যাঁ, এই জন্যই তো মানে যদি দুইজনে একসাথে লাগি তাহলে একটু অসুবিধা ছিল। তো বেশিরভাগ সময় সেই ইয়ে করে, ওর দোষেই আমি। তার মানে সংসার সুখী হবার 2টা রেসিপি আপনারা বলে দিলেন, যে চাহিদা নিয়ন্ত্রণে রাখা, মানে অল্প তুষ্ট থাকে এবং রেসপেক্ট করা, আর আপনি যেটা বললেন যে চুপ থাকা, মানে একটু মানে আমি চুপ থাকি না, আমি চুপ থাকা মানে হচ্ছে যে লাগতে না যাওয়া। হ্যাঁ, তবু লেগে যায়, তবু লেগে যাবে, এটাই সংসার। দিন সে কন্ট্রোলে রাখে। দিন শেষে এটাই আসলে সংসার। আমি কন্ট্রোল করতে পারি না, কারণ ওদের এইসব অনিয়ম বা এত অগোছালো আমি আসলে। আমি তো বলি যে সেনাবাহিনীতে ওরই জয়েন করা উচিত আমার বদলে। সেটাই, ও যত ডিসিপ্লিন, জি আমি তত ডিসিপ্লিন। খুবই অগোছালো, এটা নিয়ে লাগে। আচ্ছা, না এটাই থাকবে। এখন এই বয়সে আমার মনে হয় যে একটু ছেড়ে দেওয়াই ভালো। যথেষ্ট ডিসিপ্লিনের মধ্যে ছিলেন, এখন মানে ওনার মতো করে জীবনটা এনজয় করুক। আপনাদের ধন্যবাদ দুজনকে অসংখ্য, এবং আমাদের সঙ্গে এই আড্ডা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিনে। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।